8 পাউন্ডের 4,000 টাকার কেক আমি সেল করেই ফেললাম। আর কেকটার মধ্যে যা যা দামি দামি জিনিস দেওয়ার সমস্ত কিছুই কাস্টমার দিতে বলেছিল, এমনকি ফটো প্রিন্টটাও উনি করতে বাকি রাখেননি। আর কিভাবে প্যাকেজিং করলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। দেখো এখানে আমি দুটো 9 ইঞ্চির মোল্ডে প্রথমে কেক দুটো বেক করে নেব। 9 ইঞ্চির দুটো মোল্ড আমার ওটিজির মধ্যে ধরবে না, আমার ওটিজিটা 48 লিটারের। তো সেই জন্য একটা ওটিজির মধ্যে আমি রাখবো মোল্ড, আর একটা আমি গ্যাস ওভেনের মধ্যে বেক করে নেব। দেখো ধীরে ধীরে আমি তোমাদের কাছে একটা স্পঞ্জই দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে। আর যে স্পঞ্জগুলো বানিয়েছিলাম সেগুলো আমি বানিয়ে নিয়েছিলাম, নালে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছিল, আরো বড় হয়ে যাবে। দেখো আমি শুধু একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তোমাদের, যাদের কাছে এরকম বড় বড় কেকের অর্ডার আসবে, কিভাবে তোমরা টিয়ার গুলো ভাগ করবে, কিভাবে তোমরা বসাবে, সেই উম, ধারণাটাই তোমাদের সাথে আজ শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি আপলোড করছি। আর ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতে থাকবো। দেখো খুব সুন্দরভাবে আমার এখানে ফোমি হয়ে যাচ্ছে, আমার ডিম চিনি খুব ভালো করে মিশে গেছে। এই পর্যায়ে আমি সমস্ত তেলটা দিয়ে দিলাম, আর এসেন্সও দিয়ে দিচ্ছি। এখানে আমি ভ্যানিলা এসেন্স আর বাটারস্কচ এসেন্স ইউজ করেছি, যেহেতু এটা বাটারস্কচ ফ্লেভারের কেক ছিল। অবশ্যই কিন্তু যে ফ্লেভারের কেক কাস্টমার অর্ডার করবে সেই ফ্লেভারটা অবশ্যই রাখবে, তার সাথে ভ্যানিলা ফ্লেভারও দিতে পারো। এরপর দেখো আমি ময়দাটা ধীরে ধীরে চেলে চেলে নেব, আর আলতো হাতে মাখিয়ে নেব। একই ডিরেকশনে খুব আলতো হাতে কিন্তু মাখিয়ে নিতে হবে। অনেকটা পরিমাণ ফোম আর অনেকটা পরিমাণ ময়দা আছে এখানে, তাই কাজগুলো কিন্তু খুবই সাবধানে আর ধীরে ধীরে করার চেষ্টা করতে হবে। খুব ভালো করে দেখো আমার মেশানো হয়ে যাচ্ছে। আমি কিন্তু একেবারে নিচে থেকে উপর পর্যন্ত টেনে টেনে মিশিয়ে নিচ্ছি। কেবলমাত্র উপরের অংশে ঘুরিয়ে নিলে নিচের অংশে ময়দাগুলো শুকনো থেকে যাবে, তাই সবসময় সেদিকেও নজর রাখতে হবে। একটা দেখো স্প্যাচুলা দিয়েও তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মিশে গেছে। এরপর আমি মোল্ড দুটো রেডি করে নিয়েছিলাম, তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢালবো। প্রথমে আমি দেখো 9 ইঞ্চির একটু হাইটের মোল্ডের মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়েছিলাম, ভাবছিলাম হয়েই যাবে, কিন্তু দেখলাম যে একেবারে ভর্তি হয়ে গেছে। বেক হওয়ার পর কিন্তু উপচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমার একটু কম হাইটের আরেকটা একই রকমের 9 ইঞ্চির মোল্ড ছিল, তার মধ্যে আমি ব্যাটারটা ট্রান্সফার করে নিচ্ছি। এভাবে অর্ধেক করে আমি দু জায়গায় বেক করব। একটা আমি গ্যাস ওভেনে বেক করব, আর একটা ওটিজির মধ্যে বেক করে নেব। দেখো এটা আমি গ্যাস ওভেনের মধ্যে বেক করেছিলাম, আর সমস্ত স্পঞ্জ গুলো এখানে আমি ওটিজির মধ্যে বেক করেছি। এখানে আমি 9 ইঞ্চি, 7 ইঞ্চি আর 5 ইঞ্চির মোল্ড ইউজ করেছি। প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি 2 ইঞ্চি করে গ্যাপ রেখেছি, একটু গ্যাপ থাকলে টিয়ারটা ভালো বোঝা যাবে। এখানে দেখো আমি প্রত্যেকটা কেক ভালোভাবে মোল্ড আউট করে কাট করে নেব। খুবই ধীরে ধীরে কাজগুলো একটু মাথা ঠান্ডা রেখে করলে অবশ্যই পারা যায়। খুব ভালো করে দেখো আমি এখানে কাট করে নিয়েছি। টিয়ার কেকের বেস কেকটা কিন্তু একটু শক্তপোক্তই করতে হবে, নাহলে কিন্তু টিয়ার বসানোর পর এত বড় একটা কেক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, নাহলে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সবসময় বলবো সমস্ত কিছু দিক খেয়াল রেখে কাজগুলো করতে হবে। দেখো সমস্ত স্পঞ্জ গুলো আমি কেটে নিয়েছি, একটা ডাম বক্স নিয়ে নিয়েছি, ডাম বেশ বলা হয় এগুলোকে। ডাম বেশের মধ্যে প্রথমেই আমি প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি, যেটা আমি গ্যাস ওভেনের মধ্যে বেক করেছিলাম। খুব ভালো করে দেখো সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। অবশ্যই এই বড় বড় কেক গুলো এরকম ডাম বেশ নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ওয়েটটা ভালোভাবে ধরে রাখতে পারবে। যেভাবে তুমি এটাকে নিয়ে যাও না কেন ডেলিভারি করতে বা টেবিলে বসানোর সময়, খুব একটা অসুবিধে হবে না বা পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। দেখো প্রথমেই আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি স্পঞ্জটা, তারপরেই এখানে পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি। এরপর যেহেতু বাটারস্কচ ফ্লেভারের কেকের অর্ডার ছিল, তো বাটারস্কচ আমি এখানে সস দিয়ে দিয়েছি। এরপর বাটারস্কচ ক্রাঞ্চ দিয়ে দিলাম। সমস্ত কিছু লেয়ারে আমি ভরে ভরে কাজটা করে নেব। এখানে যে বাটারস্কচ সসটা আমি ইউজ করছি, এটা আমার হোমমেড, অসাধারণ খেতে হয়, একেবারে ডিলিশিয়াস। তোমরা অবশ্যই রেসিপিটা দেখে করতে পারো, আমি রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো। অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি বাটারস্কচ সসের ভিডিও।
খুব সুন্দর খেতে হয়। আর ক্রাঞ্চটা যে ইউজ করছি এটা আমি দোকান থেকেই কিনে এনেছিলাম। বাড়িতেও আমি বানানোর ভিডিও রেখেছি, সেটাও তোমরা বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। খুব সুন্দর করে দেখো চারিদিকে আমি কিন্তু সসটা স্প্রেড করে নেব। অবশ্যই কিন্তু চারিদিকে স্প্রেড করে নিতে হবে, নাহলে এক জায়গায় কম এক জায়গায় বেশি থাকলে কাটিং এর পর কেকটা খেতে ভালো লাগবে না। এরপর দেখো আমি তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে আমি এখানে সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়ে যতটা পরিমাণ ক্রিম লাগবে আমি ক্রিম দিয়ে ভালো করে লেয়ারের মধ্যে স্প্রেড করে নেব। অবশ্যই প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে এই কাজগুলো করতে হবে। আর একেবারে সাইডের অংশ থেকে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি, যাতে কাজটা করতে আমার সুবিধে হয়। এই নিচের বেস কেকটা আমি ৪টে লেয়ারে ভাগ করেছি। ৪টে লেয়ার করার জন্য একটু শক্তপোক্ত হবে। আর উপরের টিয়ার গুলো বসানোর সময় খুব একটা ভয়ের কিছু থাকবে না। দেখো ধীরে ধীরে একই রকম ভাবে আমি ৪টে লেয়ার বসিয়ে নিচ্ছি। আর কোয়ালিটি সবসময় মেনটেন্স করবে, কোয়ালিটি মেনটেন্স করলে তোমার কাজটাও ভালো হবে আর তুমি আবারও অর্ডার পাবে। ধীরে ধীরে দেখো আমি আবারও সোপ করে নিয়েছি ৪ নম্বর লেয়ারটা। আর অল্প করে ক্রিম দিয়েছি, ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে আমি রাখবো। একেবারে সাইডের অংশ থেকেও আমি ক্রাম কোটিং করে নিচ্ছি, যেমন অন্য কেক গুলো একই রকম ভাবে বানিয়ে থাকি। এই কাজটা কিন্তু খুব ভালো করেই করতে হবে, ক্রাম কোটিং এর কাজটা, নাহলে ফিনিশিং করবার সময় অনেক ক্রিম যাবে আর অনেক সময় যাবে। বোর্ডটা অবশ্যই ক্লিন করে নিতে হবে। আমি বোর্ডটা ক্লিন করে নিয়েছি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এরপর আমি 7 ইঞ্চির মোল্ডে যে কেকটা বেক করেছিলাম সেটা 3টে লেয়ারে ভাগ করেছি। এরপর সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম আর যতটা পরিমাণ ক্রিম লাগবে দিয়ে দিলাম। একই রকম ভাবে আমি প্রত্যেকটা টিয়ারের কেক রেডি করে নেব। তোমরা যারা নতুন কেক বানাচ্ছ, এরকম বড় কেকের অর্ডার এলে অনেকেই ভয় পেয়ে যাও। আশা করছি ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী যদি তোমরা বানাও স্টেপ বাই স্টেপ, তোমাদের কোনো রকমের ভয় লাগবে না। তোমরা বাড়িতে খুব সহজেই এরকম ধরনের বড় বড় কেকগুলো অর্ডার নিতে পারবে আর বানাতে পারবে আর ডেলিভারি দিতে পারবে। এই কেকটা বানাতে গিয়ে আমি কয়েকটা ভুল করেছি। কয়েকটা ভুলের মধ্যে একটা মেন ভুল করেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরা ভিডিও শেষ পর্যন্ত একটু দেখো ধৈর্য ধরে, তোমরা বুঝতে পারবে। আর আমার এই ভুলটা যদি তোমরা শুনে নাও তাহলে তোমরাও কিন্তু এই বাটারস্কচ কেক বানাতে গিয়ে কখনোই সেই ভুলটা করবে না। ধীরে ধীরে দেখো আমার দ্বিতীয় স্পঞ্জটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি তৃতীয় স্পঞ্জটাও রেডি করে নেব। টিয়ারের যে তৃতীয় কেকটা সেটাও রেডি করে নেব। একই রকম ভাবে আমি ক্রিম দিয়ে বাটারস্কচ সস দিয়ে বাটারস্কচ ক্রাঞ্চ দিয়ে ভরে নেব। একই রকম ভাবে আমি প্রত্যেকটা কেক বানিয়ে নিয়েছি। দেখো দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। এরপর আবারও সোপ করে নিচ্ছি। আবারও আমি ক্রিম দেব আর বাটারস্কচ সস দিয়ে ক্রাঞ্চ দিয়ে লেয়ার ভরে নিয়ে একেবারে আমি ফাইনাল যে ক্রাম কোটিং শেষ কেকটা করে নিয়েছি। এরপর দেখো আমি 9 ইঞ্চির যে মোল্ডের কেকটা রেডি করে রেখেছিলাম ক্রাম কোটিং করে, সেটাই দেখো এখানে আমি এবার ফিনিশিংটা করে নিচ্ছি। আর এই যে ক্রিমের কালারটা আমি এখানে রেডি করেছি, ইয়েলো কালারের যে লাগছে, অফ হোয়াইট কালারের। এখানে আমি হোয়াইট কালারের ক্রিমের সাথে 3 থেকে 4 ড্রপ ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখো এখানে কালারটা এসে গেছে। একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যখন এরকম টিয়ার কেক বা একই রকম ধরনের কালারের কেক বানাবে তখন কিন্তু একসাথে অনেকটা ক্রিম মাখিয়ে নেবে পরিমাণটা দেখে, যে কতটা ক্রিম আমার এখানে ফিনিশিং করতে লাগবে। তাহলে কিন্তু তোমাদের একই কালারের আসবে। যদি তোমরা একটু একটু করে ক্রিম মেশাতে থাকো আর টিয়ারের কেক গুলো ফিনিশিং করতে থাকো, দেখবে একটার সাথে আরেকটা কালার মিশছে না, তখন দেখতে ভালো লাগবে না। আর এটা ছিল একেবারে একটা কাস্টমাইজ কেক। কাস্টমার সম্পূর্ণ ছবি আমাকে পাঠিয়ে দিয়েছিলেন, সম্পূর্ণরূপে একটা বাটারস্কচ ফ্লেভারের আর 3 টিয়ার যা যা ডিজাইন কাস্টমারের পছন্দ মতন, প্লাস উপরের যে ফটো প্রিন্টটা ওটাও কাস্টমার আমাকে বলে দিয়েছিলেন বানিয়ে আনতে। তো আমি খুব সুন্দর করে কাজটা করেছি। আর এই কেকটা ডেলিভারি করতে যাওয়ার সময় তো আমার জীবনটাই প্রায় বেরিয়ে যাচ্ছিল, এতটা ভারী ছিল বাইকে বসাই যাচ্ছিল না। অর্ধেক রাস্তা বাইকে করে গিয়েছি, অর্ধেক রাস্তা আমি ধরে নিয়ে বাক্স হেঁটেই গিয়েছি, পারছিলাম না, এতটা ভারী ছিল কেকটা আর এতটা উঁচু ছিল।
দেখো এখানে আমি টিয়ার বসিয়ে নেব। প্রত্যেক কটা কেক আমি রেডি করে ফ্রিজের মধ্যে 30 থেকে 40 মিনিট সেট করে নিয়েছি খুব সুন্দর করে। এরপর টিয়ারে বসানোর আগে আমি এই যে টিয়ার স্টিক গুলো পাওয়া যায় যে কোনো বেকারির দোকানে, সেটাই আমি নিয়ে এসেছিলাম। সেই টা দিয়ে খুব ভালো করে সিকিউর করে নিয়েছি, বসিয়ে নিয়েছি আমি এখানে 5টা, তোমরা 6টা 7টাও দিতে পারো। এরপর 7 ইঞ্চির মোল্ডের যে কেকটা সেটাই আমি বসিয়ে দেবো ধীরে ধীরে। দেখো দুটো অবশ্যই প্যালেট নাইফ এখানে ইউজ করার চেষ্টা করো, কারণ যখন তুমি একটা বসিয়ে নেবে প্যালেট নাইফ দিয়ে, আরেকটা টানতে তোমার সুবিধে হবে, নাহলে কিন্তু এই যে এখানে টিয়ার বসানোর পর ক্রিমটা উঠে চলে আসার সম্ভাবনা থাকবে। এরপরে আমি তৃতীয় টিয়ারটাও বসিয়ে নেব একই রকম ভাবে। দেখো আমি এখানে স্কিওয়ার বলতে পারো বা যে কেকের স্টিক সেগুলো আটকে নিচ্ছি, যাতে কেকটা কোনো রকম ভাবে নিয়ে যাওয়ার সময় পড়ে না যায় বা উঁচু চাপের জন্য ফেটে না যায়। সেই দিকগুলো লক্ষ্য রেখে কাজগুলো কিন্তু করতে হবে, নালে কিন্তু বড় কেক গুলো বানানোর সময় একটা ক্র্যাক ভাব এসে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এইভাবে যদি তোমরা একটা স্কিওয়ার আটকে নিয়ে কেকের লেয়ার গুলো বসাও একটার পর একটা টিয়ার গুলো, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছুতে ভয় লাগবে না। উপরের অংশ থেকে দেখো টিয়ারটা আমি আহ এখানে হাইড করব বলে, লুকিয়ে দেব বলে একটু ক্রিম দিয়ে আমি ফিনিশিং করে নিয়েছি। এরপর একই কালারের ক্রিম দিয়ে নিচের অংশে 46 নোজেল দিয়ে একটা বর্ডার করে নিচ্ছি। প্রত্যেকটা টিয়ারের অংশে আমি কিন্তু এখানে খুব ভালো করে বর্ডারটা করে নিলাম। এরপর উপরের অংশ থেকেও একটু বড়াটা করে নিচ্ছি। এই অবস্থা আমি করে নিয়ে ফ্রিজের মধ্যে রাখার আগে আমি বাটারস্কচ সসটা এখানে পোরিং করে দিয়েছিলাম। ড্রিপিংই করেছিলাম কিন্তু পুরোটাই এটা পোরিং হয়ে গেছে। এটাই হলো সবথেকে ভুল বড় এই বাটারস্কচ কেক বানানোর সময়। কখনোই কিন্তু এই যে আমি বাটারস্কচ সসটা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, কখনোই কিন্তু এভাবে বাটারস্কচ সসটা ডেকোরেশন করার পর ফ্রিজের মধ্যে রাখবে না বেশি সময়, তাহলে কিন্তু ওভারনাইট তো রাখাই যাবে না, রাখলেই কিন্তু গড়িয়ে চারিদিকে স্প্রেড করে যাবে, কখন এটা ড্রিপিং এর পর্যায়ে আর থাকবে না। কারণ বাটারস্কচের সসের মধ্যে অনেকটাই সুগার থাকে, সুগার গুলো ফ্রিজের মধ্যে দেওয়ার পর গলতে থাকে। তাই সবসময় বলবো ডেলিভারি দিতে যাওয়ার আধ ঘন্টা আগে বা 30 মিনিটই আগে তোমরা এইভাবে ড্রিপিং করে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট ফ্রিজের মধ্যে রেখে তারপরে বক্সে ভরে তোমরা ডেলিভারি করে দেবে। কখনোই আগের দিন রাত্রে কিন্তু এই বাটারস্কচ সসটা এইভাবে ড্রিপিং করে ফ্রিজের মধ্যে রাখবে না। আমি যেভাবে যেগুলো হাতে নাতে প্রমাণ পেয়েছি বা কি থেকে কি হয়েছে বুঝেছি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি। আশা করছি তোমাদের উপকারে লাগবে। দেখো প্রত্যেকটা টিয়ারেই কিন্তু আমি খুব ভালো করে এখানে ড্রিপিংটা করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এখন কত সুন্দর ড্রিপিং অবস্থায় আছে। তারপরে যখন আমি ফটো প্রিন্টটা বসিয়ে ডেলিভারি দিতে যাব পরের দিন সকালে, তো দেখছিলাম ড্রিপিং গুলো আর ড্রিপিং নেই, পুরো কেকটা পোরিং হয়ে গেছে, পুরো কেকটাতেই পুরো ভর্তি হয়ে গেছে। তাই সবসময় বলবো ডেলিভারি দেওয়ার 15 থেকে 20 মিনিট আগে ড্রিপিং করে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে তারপরেই কিন্তু ডেলিভারি দেবে। এই দেখো এখানে দেখো কিরকম ভাবে চারিদিকে স্প্রেড করে গেছে, আছে ড্রিপিং অবস্থায় কিন্তু অনেকটাই দেখো স্প্রেড করে গেছে। এরপর আমি কয়েকটা গোলাপ ফুল বানিয়ে নেব, যেভাবে কাস্টমার আমাকে বলেছিলেন যে দিদি ভাই কয়েকটা গোলাপ ফুল সাইডের অংশ থেকে দিয়ে দেবে, তো সেইভাবে দেখো আমি এখানে গোলাপ ফুলটা বানিয়ে নিচ্ছি। একই কালারের ক্রিম রেডি করেছি এখানে আমি। সবসময় কালারের দিকেও নজর রাখতে হবে, যখন অনেকটা কাজ করব তখন একসাথে যেন আমরা কালারটা মিক্স করে নিই, নালে একটা অন্য কালার আরেকটা অন্য কালার খুব একটা ভালো দেখাবে না। খুব ভালো করে এখানে দেখো আমি রোজটা বানানো তোমাদের সাথে দেখিয়েও দিচ্ছি। কোথায় বসাবো বুঝে পাচ্ছিলাম না, এগুলো এভাবেই ছিল। উনি আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিলেন একটা, তো সেই ছবি অনুযায়ী করে নিয়েছি। এরপর দেখো আমি প্রিন্ট আউট করে এনেছিলাম কলকাতা থেকে, সেটাই আমি এখানে বসিয়ে দেব। খুব ভালো করে দেখো আমি কেটে নেব। এখানে প্রিন্ট আউট যে করেছি এডিবল ফটো প্রিন্ট, খুব সুন্দর। এই যে প্রিন্টের যে পেপারটা খুব ভালো,
অল্পতেই উঠে যায় খুব সুন্দরভাবে, কোনো রকমের অসুবিধে হয় না এখানে। প্রথমে আমি এক্সোটো নাইফ দিয়ে চারিদিকের অংশ থেকে কেটে নিচ্ছি। এটা আমার 5 ইঞ্চির মোল্ডে বসানো ছিল, তাই আমি একটু ছোট করেই করে এনেছি। যখন যে মোল্ডের মধ্যে তোমরা বসাবে সেই মোল্ডের থেকে একটু ছোট রাখবে। 5 ইঞ্চি হলে তোমরা 4 ইঞ্চির মোল্ডের মাপে কিন্তু এই ফটো প্রিন্টগুলো প্রিন্ট আউট করে আনবে। এটা এডিবল, খাওয়া যাবে। খুব সুন্দর করে দেখো আমার ফটো প্রিন্টটা উঠে গেছে। এরপর আমি কেকের উপর বসিয়ে দেব। একেবারে আলতো হাতে দেখো বসিয়ে দিয়েছি। একটু আলতো ভাবে আমি হাত দিয়ে প্রেস করে নেব। আমি ডেলিভারি দিতে যাওয়ার 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু বসিয়ে নিয়েছি এখানে। এরপর সাইডের অংশ থেকে একই রকম ভাবে আমি একটা ডিজাইন করে নেব। যেভাবে ড্রিপিং করেছিলাম ড্রিপিংটা এখানে সেভাবে পরিষ্কার ভাবে নেই, যেহেতু ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম আর সুগার গুলো গলতে শুরু করে দিয়েছিল। এরপর চকলেট দিয়ে আমি কয়েকটা ডেকোরেশন করে দেব যেভাবে কাস্টমার আমাকে বলেছিলেন। এরপর আসল কাজ প্যাকেজিং, কিভাবে আমরা প্যাকেট করব। দেখো এখানে আমি যেহেতু 12 ইঞ্চির একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি, তাই কিন্তু আমাকে 12 বাই 14 এরকম ধরনেরই একটা বক্স নিতে হবে। অনেকটাই উঁচু বক্স নিয়ে নিতে হয়েছিল এই কেকটা নিয়ে যাওয়ার জন্য, নাহলে কিন্তু অনেকটা উঁচুই ছিল আর চারিদিক থেকে পরিধিতেও অনেকটা বড় ছিল। সবসময় যত ইঞ্চির কেক টিন ইউজ করবে তার থেকে 2 ইঞ্চির কেক বোর্ড বেশি নিতে হবে বড়। এরপর আমি বক্সটা নিয়ে এসেছি, ক্যামেরার মধ্যে অতটা আসছে না। তার মধ্যে দেখো আমি নাম লিখে রেখেছিলাম আগে থেকে, যে নামটা দিয়েছিলেন স্যার, তো সেই অনুযায়ী নামটা বসিয়ে দিয়েছি। এরপর আমি ডেলিভারি করতে নিয়ে যাব। ধীরে ধীরে দেখো এরপর আমি বক্সটা লাগিয়ে নেব। আর এটা কার্ডবোর্ডের বক্স তো লাগাতে খুবই অসুবিধে, খুবই সাবধানে লাগাতে হবে। আমার হাসবেন্ড দাঁড়িয়ে ছিল পাশ থেকে, ও এসে হেল্প করছে। এই ধরনের প্যাকেজিং গুলোতে ওই বেশি আমাকে হেল্প করে দেয়, বিশেষ করে এই বড় কেক গুলো যখন প্যাকেট করা হয়। তোমরা অনেকেই আমাকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করো যে দিদি বড় কেক গুলো তুমি কিভাবে প্যাকেজিং করো। তো আমি সেজন্যই এই অংশটা রেখেছি যাতে তোমাদের দেখে সুবিধে হয়। এরপরেই তো ঘটবে আসল ঘটনা। নিয়ে যেতেই তো দমটা হালকা হয়ে যাচ্ছিল। রাস্তার দূরত্ব খুব একটা ছিল না, 20 থেকে 25 মিনিট, কিন্তু 15 মিনিট যাওয়ার পরেই আমি আর এটাকে ধরে নিয়ে বাইকের উপর বসতে পারছিলাম না। মহর্ষণা দেখে তো অবাকই হয়ে যাচ্ছিল যে মা এটাকে কি করে কোলে নিয়ে বসে যাবে, তার উপর এত বড় একটা টিয়ার কেক, ভীষণ রিস্কের ব্যাপার ছিল। অর্ডারটা আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছিলাম। অনেক ধন্যবাদ তোমাদের।